আজকে আমরা কোষের পরবর্তী অংশে যাব। আগের দিন নিউক্লিয়াস, গলগি বডি এবং সেন্ট্রোজোম নিয়ে আলোচনা করা হয়েছে। আর যে অঙ্গাণুগুলো আমাদের বাকি আছে তার মধ্যে প্রধান আরেকটি অঙ্গাণু হলো লাইসোজোম। এটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অঙ্গাণু এবং সংজ্ঞা আকারে বলতে গেলে বলতে হয় একক পর্দা বেষ্টিত যে কোষীয় অঙ্গাণু কোষের অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে তাকেই লাইসোজোম বলে। এই লাইসোজোমকে আমরা ভুল করে আত্মঘাতী থলি আখ্যা দিই। ভুল করে অর্থে সব লাইসোজোম আত্মঘাতী থলি নয়, তাহলে এটি আর কোষে থাকতো না। এই লাইসোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী ডি ডিউক এবং এটি অন্তঃকোষীয় পরিপাকের সঙ্গে বিশেষভাবে যুক্ত। অর্থাৎ যে সকল প্রাণী এককোষী তাদের তো কোনো সুনির্দিষ্ট পাচক গ্রন্থি থাকে না, তাহলে তারা খাদ্য পরিপাক করবে কিভাবে? না, এন্ডোসাইটোসিস বা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যখন কোনো অ্যামিবা খাদ্য গ্রহণ করলো এবং তাদের ক্ষণপদের কমন পার্টিশন বিনষ্ট হলো, তখন খাদ্য গহ্বরের মধ্যে খাদ্যটা থেকে গেল। এই খাদ্যের পরিপাক এবার কীভাবে হবে? না, কোষের মধ্যে যে লাইসোজোম আছে সেই লাইসোজোম খাদ্য গহ্বরের সঙ্গে যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে এদের সাধারণ প্রাচীরটা ফেটে গেল, পর্দাটা ফেটে গেল, তখন এর উৎসেচক এই খাদ্য সামগ্রীর ওপর পড়ে তাকে পরিপাকে সাহায্য করবে। সুতরাং এককোষী প্রাণীদের ক্ষেত্রে এই অঙ্গাণুটা থাকা একান্ত বাঞ্ছনীয়। তাহলে এর গঠন যদি আমরা দেখি, গঠন বিশেষ কিছুই নেই। এটি একটিমাত্র একক পর্দা দ্বারা আবৃত এবং তার মধ্যে অনেক উৎসেচক কণা অর্থাৎ জাইমোজেন লক্ষ্য করা যায়। এগুলি হলো উৎসেচক। জাইমোজেন লক্ষ্য করা যায়। এই লাইসোজোম কোষের মধ্যে বিভিন্নভাবে অবস্থান করে। চারটি অবস্থায় একে লক্ষ্য করা যায়, যেমন প্রাথমিক লাইসোজোম, যেটি নিষ্ক্রিয় অবস্থায় কোষের মধ্যে অবস্থান করে। গৌণ লাইসোজোম, অর্থাৎ খাদ্য সামগ্রী কোষের মধ্যে গৃহীত হলে সেটি পরিপাকে অংশগ্রহণ করে, যেটি এইমাত্র দেখানো হলো। তৃতীয়টি হলো রেসিডুয়াল লাইসোজোম বা অবশিষ্ট লাইসোজোম। খাদ্যের অপাচ্য অংশ সহ যে লাইসোজোম কোষে অবস্থান করে তাকে অবশিষ্ট লাইসোজোম বা রেসিডুয়াল লাইসোজোম বলে। আর 4 নম্বর হলো অটোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম, অটো মানে হলো সেলফ অর্থাৎ নিজেকে, ফ্যাগো কথাটার অর্থ মানে টু এনগালফ অর্থাৎ গিলে ফেলা।
তাহলে যে কোষে এটি অবস্থান করছে সেই কোষটিকেই ধ্বংস করছে, সেই কারণে এটিকেই আত্মঘাতী থলি বলা হয় প্রকৃতপক্ষে। বা ইংরেজিতে সুইসাইডিয়াল ব্যাগ। এবং যে পদ্ধতিতে কোষটিকে ধ্বংস করে তাকে বলা হয় অটোলাইসিস, অর্থাৎ নিজেকেই নিজে ভঙ্গ করে, অর্থাৎ বিনষ্ট করে। এই বিভিন্ন অবস্থায় এটি কোষে অবস্থান করে বলে একে বহুরূপী অঙ্গাণু অর্থাৎ পলিমরফিক, মর্ফ কথার অর্থ হলো রূপ, বহুরূপী অঙ্গাণু বা পলিমরফিক অর্গানেলি বলা হয়। এই গেল এর বিভিন্ন প্রকার এবং আকার। এই আকারের দিক থেকে একটি মাত্র একক পর্দা আবৃত। এর মধ্যে বিভিন্ন ধরনের হাইড্রোলাইজিং এনজাইম অর্থাৎ আর্দ্র বিশ্লেষক উৎসেচক লক্ষ্য করা যায়। এর সংখ্যা পরিবর্তনশীল, প্রতিনিয়তই এর উৎসেচক আবিষ্কার হয়েছে। প্রায় 60 থেকে 70টি উৎসেচকের সন্ধান এর মধ্যে পাওয়া গিয়েছে। এখন আমরা আসছি এর কাজে। লাইসোজোমের কাজ প্রধানত কি কি? মুখ্য কাজের মধ্যে এটি অন্তঃকোষীয় পরিপাক, দু নম্বর কাজের মধ্যে ডিম্বাণুর নিষিক্তকরণ, অর্থাৎ শুক্রাণু যখন ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, ডিম্বাণুর পর্দাটি ভেদ করার জন্য ও কিছু উৎসেচক নিঃসরণ করে, যার ফলে শুক্রাণুটি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে। এছাড়া ব্যাঙাচির লেজের অবলুপ্তি, অর্থাৎ ব্যাঙাচির লেজ অবলুপ্ত হয়ে ভদ্রসভ্য ব্যাঙে পরিণত হয়, এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। এই লেজের অবলুপ্তিতে লাইসোজোমের বিশেষ ভূমিকা রয়েছে। আর বিশেষ কাজের মধ্যে ক্যান্সার কোষ ধ্বংস, এটির কারণও ক্যান্সার, আবার এটি ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে। সাধারণ ব্যক্তি সবাই ক্যান্সার কোষে আক্রান্ত হয় না, কারণ এ থেকে নির্গত হাইড্রোলাইজিং এনজাইম ক্যান্সার কোষকে বিনষ্ট করে থাকে। তাহলে এগুলি গেল আমাদের লাইসোজোমের মেন কাজের মধ্যে। তাহলে একটি পেটেন্ট কোয়েশ্চেন, অর্থাৎ প্রচলিত প্রশ্ন, আত্মঘাতী থলি কাকে বলে? সেটি বলতে হবে লাইসোজোমকেই সাধারণত আত্মঘাতী থলি বলা হয়। এটা একটি বিশেষ কোয়েশ্চেন এই অঙ্গাণু থেকে। এখন আমরা যাচ্ছি রাইবোজোম। রাইবোজোম এমন একটি অঙ্গাণু যেটি কোষের পক্ষে বিশেষভাবে দরকার। এটি একক পর্দা বিহীন একটি অঙ্গাণু, কিন্তু কোষে এটি অত্যন্ত আবশ্যক, কারণ এটি প্রোটিন সংশ্লেষ করে। এই করোনার পরিপ্রেক্ষিতে আমাদের দেহের ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্রকে উন্নত করার জন্য নিয়মিতভাবে প্রোটিন খাওয়া দরকার। এটা আমরা ডাক্তারদের কাছ থেকে প্রায় শুনছি, কেননা এই রোগের প্রতিরোধক হিসাবে যে ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি তৈরি হবে সেটা প্রোটিনের সাহায্যে। তাহলে
এই পরিপ্রেক্ষিতে রাইবোজোমের একটি বিশেষ ভূমিকা রয়েছে। এই রাইবোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী ক্লড এবং প্যালার্ড। তাই একে ক্লডের অঙ্গাণু বা প্যালার্ডের অঙ্গাণু বলা হয়। ক্লডের দানা বা প্যালার্ডের দানা। তাহলে গঠন হিসাবে দেখতে গেলে এই অঙ্গাণুটিতে কোনো একক পর্দা থাকে না। এটি গোটাতেই প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন অধঃক্ষেপণের দ্বারা ইহা সৃষ্টি হয়ে থাকে। আর এটিতে দুটি অধু একক বর্তমান, অর্থাৎ দুটি কণার সাহায্যে ইহা সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে। একটি ক্ষুদ্র কণা এবং আরেকটি বৃহৎ কণা। ক্ষুদ্র কণা বা ক্ষুদ্র অধু একক আরেকটি বৃহৎ অধু একক। এই অধু এককের মান বিভিন্ন জীবে বিভিন্ন। এর গঠনটি আমরা দেখলাম যে এটি দুটি অধু একক দ্বারা গঠিত। এতে কোনো একক পর্দা থাকে না, কিন্তু এর অধু এককটি দুটি একত্রিত রাখার জন্য উহার মধ্য দিয়ে একটি আরএনএ বিস্তৃত থাকতে পারে, যাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। এই আরআরএনএ এর অধু একক দুটিকে একত্রে ধরে রাখে। এখন এর প্রধান কাজে আমরা আসছি। কাজের মধ্যে এটি কোষে প্রোটিন সংশ্লেষ করে, তাই একে প্রোটিন ফ্যাক্টরি বা কোষের প্রোটিন কারখানা বলা হয়। আগেই আমরা বলেছি এতে দুটি অধু একক বর্তমান, একটি ক্ষুদ্র অধু একক এবং একটি বৃহৎ অধু একক। বিভিন্ন কোষে, যেমন প্রোক্যারিওটিক কোষে এই অধু একক দুটির পরিমাণ হলো 30s প্লাস 50s, সর্বসাকুল্যে 70s। দেখা যাচ্ছে 30 আর 50-এর যোগফল 80 দাঁড়াচ্ছে। তাহলে এটি 70s কেন? না, দুটি অধু একক সংযুক্ত হওয়ার ফলে একটি সাধারণ অঞ্চল নিয়ে এরা সংযুক্ত হচ্ছে, সেই কারণে অধু এককের পরিমাণ স্বাভাবিকভাবেই একটু কমে যায়। ইউক্যারিওটিক কোষে এর মান 40s প্লাস 60s। একইভাবে সমষ্টিগতভাবে এরা দাঁড়াচ্ছে 80s, যেখানে যোগফল হওয়ার কথা 100s বা 100s। তাহলে এইভাবে রাইবোজোমগুলো একত্রিত হয়ে থাকে। প্রোটিন সংশ্লেষের সময় রাইবোজোমগুলি এমআরএনএর সাহায্যে ফুলের মালার মতো পরস্পর সংযুক্ত হয়ে থাকে। তখন একে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। তাহলে পলিরাইবোজোম কি হলো? প্রোটিন সংশ্লেষের সময় অনেকগুলি রাইবোজোম এমআরএনএর দ্বারা সংযুক্ত হয়ে মালার আকার ধারণ করে, তখন একে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। তাহলে রাইবোজোমের প্রধান প্রধান কাজে যদি আসি, 1 নম্বর কাজ হলো প্রোটিন সংশ্লেষ।
প্রোটিন মানে কোষের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রোটিন উপাদান উপস্থিত, অর্থাৎ হরমোন, উৎসেচক ইত্যাদি ইত্যাদি। এছাড়াও প্রোটিন থেকে বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ফ্যাটও সংশ্লিষ্ট হতে পারে। তাহলে এগুলি হলো আমাদের রাইবোজোমের প্রধান কাজ। এখন আমরা আসছি এন্ডোপ্লাজমীয় জালিকা। এই অঙ্গাণুটি আবিষ্কার করেন বিজ্ঞানী পোর্টার এবং ফুলম্যান। পোর্টারই বিশেষভাবে খ্যাতিপ্রাপ্ত হয়েছিলেন। এই এন্ডোপ্লাজমীয় জালিকা গঠনগত দিক থেকে একটি একক পর্দা দ্বারা গঠিত। এই এন্ডোপ্লাজমীয় জালিকা প্রধানত দু প্রকারের হয়ে থাকে। একটি হলো এসিআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, অর্থাৎ মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। এই প্রকার এন্ডোপ্লাজমীয় জালিকার গাত্রে কোনো প্রকার কোনো রাইবোজোম থাকে না। এটি মেদকোষে অধিক পরিমাণে দেখা যায়। তাই এটি মেদ সংশ্লেষ এবং সঞ্চয়ে সাহায্য করে। অর্থাৎ এই প্রকার এন্ডোপ্লাজমীয় জালিকার মধ্যে ফ্যাট সংশ্লেষিত হয়ে ফ্যাট সঞ্চিত হয়ে থাকে। তাহলে যেসব অঞ্চলে আমাদের মেদ সঞ্চিত হয়ে থাকে সেই সব অঞ্চলের কোষে এই প্রকার এন্ডোপ্লাজমীয় জালিকা দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বর টাইপটি হলো আরইআর or rough endoplasmic reticulum। অর্থাৎ অমসৃণ। এটি অমসৃণ কেন না, এর গায়ে যেরকম আঁকা হয়েছে এর গায়ে অনেক রাইবোজোমের উপস্থিতি লক্ষ্য করা যাবে। আর রাইবোজোম মানে কি, এইমাত্র বলা হলো একে প্রোটিন কারখানা বলা হচ্ছে। সুতরাং এটি প্রোটিন সংশ্লেষ এবং সঞ্চয়ে সাহায্য করে। পরবর্তীকালে ইহা প্রোটিন জাতীয় পদার্থ ক্ষরণে অংশগ্রহণ করে। আর এই যে রাইবোজোমগুলি একটি পদার্থ, তার নাম হচ্ছে রাইবোফোরিন। এটি একটি গ্লাইকোপ্রোটিন। রাইবোফোরিন নামক গ্লাইকোপ্রোটিনের সাহায্যে ইহা এন্ডোপ্লাজমীয় জালিকার গাত্রে আবদ্ধ থাকে। তাহলে এটি প্রোটিন সংশ্লেষ এবং সঞ্চয়ের সঙ্গে যুক্ত। এই প্রকার এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষ ও সঞ্চয়ের সঙ্গে যুক্ত। তাহলে এটি গেল আকার অনুসারে বা মসৃণতা অনুসারে এন্ডোপ্লাজমীয় জালিকার প্রকারভেদ। এখন আমরা আসছি এর গঠন। এন্ডোপ্লাজমীয় জালিকা প্রধানত 3 প্রকার অংশ নিয়ে গঠিত। এগুলি সিস্টার্নি। সিস্টার্ন কথার অর্থ হলো নালী। দু নম্বর টিউবিউল। টিউবিউল হলো এক প্রকার নালী বিশেষ। সিস্টার্নিগুলি কোনো শাখা প্রশাখা থাকে না, কিন্তু টিউবিউলের শাখা প্রশাখা থাকতে পারে। আর 3 নম্বর হলো ভ্যাকুওল।
এই 3 প্রকার অংশ নিয়ে এন্ডোপ্লাজমীয় জালিকা গঠিত হয়ে থাকে। সিস্টার্নিগুলি লম্বা নলাকার, এর গাত্রে রাইবোজোম উপস্থিত। এই প্রকার এন্ডোপ্লাজমীয় জালিকার গাত্রে রাইবোজোম উপস্থিত। তাহলে এটা অনুমান করা যাচ্ছে এই প্রকার এন্ডোপ্লাজমীয় জালিকা সাধারণত অমসৃণ প্রকৃতির হবে। টিউবিউলগুলি নলাকার, আর ভ্যাকুয়ালগুলি থলিবদ্ধ গোলাকার। তাহলে এই 3 প্রকার অংশ নিয়ে একটি এন্ডোপ্লাজমীয় জালিকা গঠিত হয়ে থাকে। এখন আমরা এর কাজে আসছি। এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ কি? এন্ডোপ্লাজমীয় জালিকা, এই যে কোষকে দেখা যাচ্ছে, আমি দুটো অঙ্কন করেছি, আরও থাকতে পারে। তাহলে একটি কোষকে অনেকগুলি প্রকোষ্ঠে বিভক্ত করে এবং প্রতিটি প্রকোষ্ঠে এক একটি তন্ত্র, কোনোটিতে ক্ষরণতন্ত্র, কোনোটিতে উৎসেচক তন্ত্র, বিভিন্ন রকম তন্ত্র উপস্থিত থাকে। আবার দেখা যাচ্ছে কোষের নিউক্লিয়াস থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত হয়ে এটি কোষটিকে আকার পর্যন্ত প্রদান করতে পারে। কোষটির নির্দিষ্ট শেপ রাখার জন্য এটি অত্যন্ত প্রয়োজন। যে ক্ষেত্রে এর গায়ে রাইবোজোম উপস্থিত, সেক্ষেত্রে এটি প্রোটিন সংশ্লেষ করবে। আবার অমসৃণ হলে এটি ফ্যাট সংশ্লেষ করে থাকে। এছাড়াও গ্লাইকোজেনেসিসে এটি অংশগ্রহণ করে কোনো কোনো ক্ষেত্রে। আবার নিউক্লিয়াসের বিপাকজাত পদার্থগুলি এই নালীর মাধ্যমে কোষের বাইরে বর্জিত পর্যন্ত হতে পারে। তাহলে এগুলি আমাদের এন্ডোপ্লাজমীয় জালিকার প্রধান কাজ হলো। এখন আমরা যাব কোষ পর্দা। এখন আমরা যাচ্ছি কোষ পর্দায়। কোষ পর্দা প্রথম যখন আবিষ্কৃত হয়, ন্যাগেলি, ক্র্যামার এনারা চেষ্টা করছিলেন। কোষ পর্দা আপাতত মনে হতে পারে প্রাণী কোষের একবারে বাইরের আবরণী বা বাইরের পর্দা, কিন্তু উদ্ভিদ কোষেও এটি কোষ প্রাচীরের অভ্যন্তরে অবস্থান করে। অর্থাৎ আমরা যদি এটিকে কোষ প্রাচীর দেখি, এটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীর। এর প্রাচীরের অভ্যন্তরে ভেতরের দিকে একটি পাতলা পর্দা অবস্থান করতে পারে। তখন কি হয়ে যাবে? কোষ পর্দা। অর্থাৎ এটাই বক্তব্য, উদ্ভিদ কোষেও আমাদের কোষ পর্দা উপস্থিত, যেটি কোষ প্রাচীরের মধ্যে অবস্থান করে। এখন এই কোষ পর্দার গঠন সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত আছে। প্রথমে বিজ্ঞানী রবার্টসন যখন আবিষ্কার করলেন, তিনি বললেন যে ইহা লিপিড অর্থাৎ ফ্যাট, মধ্য অংশ ফ্যাট এবং বাইরের দুদিকের দুটি আবরণী প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন স্তরটি ইউনিফর্ম অর্থাৎ লিপিড স্তরের উপর দুদিকেই অবস্থান করছে এবং ভেতরে যে ফ্যাট অবস্থিত, ফ্যাট মলিকিউলগুলির দুটি অংশ, একটি গোলাকার মস্তক উপস্থিত যেটা জলাকর্ষী ধর্ম প্রকাশ করে, আবার তাতে দেশলাই কাঠির মতো যে অংশগুলি সেগুলি জল বিকর্ষী ধর্ম প্রকাশ করে। তাহলে এটা দেখা যাচ্ছে যে লিপিড স্তরটির আবার দুটি স্তর বা দুটি অংশ নিয়ে গঠিত সম্পূর্ণ লিপিড স্তরটি। এটি প্রায় 35 থেকে 40 অ্যাংস্ট্রম চওড়া হয়ে থাকে।
এবং দুপাশের প্রোটিন স্তর প্রতিটি 25 থেকে 30 অ্যাংস্ট্রম। এইভাবে একটি কোষ পর্দা প্রায় 90 থেকে 100 অ্যাংস্ট্রম পর্যন্ত চওড়া হতে পারে। কিন্তু রবার্টসনের এই একক পর্দা গঠন কোষ পর্দার অনেক কাজকে ব্যাখ্যা করতে পারে না। তাই পরবর্তীকালে সিঙ্গার এবং নিকলসন বলে দুজন বিজ্ঞানী ফ্লুইড মোজাইক মডেল বলে একটি মডেলের ব্যাখ্যা দেন, অর্থাৎ কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল নামে এটি পরিচিত। এটি কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। এই ফ্লুইড মোজাইক মডেলটি কিসের ব্যাখ্যা দিচ্ছে না, ফ্লুইড মানে যেটি ফ্লো করতে পারে অর্থাৎ পরিবর্তনশীল। সিঙ্গার এবং নিকলসনের মতে লিপিড স্তরটি পরিবর্তনশীল, অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানে সরে সরে যেতে পারে, কিন্তু তাতে প্রোটিন কণাগুলি মোজাইক অর্থাৎ বাড়িতে যেরকম পাথরের মোজাইক করা হয় অসমসত্ত্বভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পোঁতা থাকে, এখানেও প্রোটিন কণাগুলি দেখা যাচ্ছে যে ইতস্তত বা বিক্ষিপ্তভাবে লিপিডের মধ্যে পোঁতা পোঁতা আছে, অর্থাৎ অনেকটা কেকের মধ্যে যেমন বিভিন্ন প্রকার বাদাম পোঁতা থাকে, এখানেও এই প্রোটিন দু প্রকার। একটি হলো প্রান্তীয় প্রোটিন, যেটি কোষ পর্দার এক দিকে অবস্থান করবে, হয় ভেতরের দিক বা বাইরের দিক। আর একটি হলো ইন্টিগ্রাল প্রোটিন বা সংযুক্ত প্রোটিন, এটি কোষ পর্দার যতটি থিকনেস সেই থিকনেস বরাবর মানে বেদ বা পুরুত্ব যতটা সেই বরাবর ইহা অবস্থান করবে। অর্থাৎ এই ইন্টিগ্রাল প্রোটিন কোষ পর্দা জুড়েই অবস্থান করায় ইহার সঞ্চালনের কোনো ক্ষমতা নেই, কিন্তু প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন যে কোনো একদিকে অবস্থান করছে বলে কোনো জৈব অণু বা বায়োমলিকুল নিয়ে বাইরে যেটি অবস্থিত সেটি সেই অণুকে নিয়ে ভেতরে প্রবেশ করতে পারে, বা ভেতরের দিকে যেটি অবস্থিত সেটি কোনো অণুকে নিয়ে বাইরের দিকে তাকে বয়ে নিয়ে যেতে পারে বা বার করে দিতে পারে। সেই কারণে এইগুলোকে ক্যারিয়ার প্রোটিন বা বাহক প্রোটিন বলেও ধরে নেওয়া হয়। এইভাবে এটি কোষ পর্দা ভেদ করে কোনো পরিবহনে সাহায্য করে। তাহলে এইগুলি কোষের কাজ বিশেষভাবে সম্পূর্ণ করছে বলেই আমাদের মনে হয়, এবং এটি কোষ পর্দার কাজকে সঠিকভাবে ব্যাখ্যা করতে সমর্থ। সেই কারণে রবার্টসন প্রাথমিকভাবে কোষ পর্দার গঠনের ধারণা দিয়েছিলেন বলে এখনো পাঠ্য বইয়ে থাকে, কিন্তু গ্রহণযোগ্য মডেল বলতে সিঙ্গার ও নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল অধিক গ্রাহ্য হয়েছে। এখন আসছি আমরা কোষ পর্দার কাজ। কোষ পর্দা প্রাণীকোষে অবস্থান করে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। আমরা দেখেছি একটা কোষে যখন কোষ পর্দা থাকে এটি প্রভেদক ভেদ্য পর্দা হিসাবে কাজ করে, অর্থাৎ সব অণুকে এটি প্রবেশ করতে দেয় না, কারণ প্রবেশ করে এটি কোষটির সমূহ বিপদ সাধন করতে পারে। তাই প্রয়োজনীয় দ্রাবক এবং দ্রাবককে প্রবেশে অনুমতি দেয় বলে এটাকে বলা হয় প্রভেদক ভেদ্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এছাড়াও এটি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে প্রাণীকোষের ক্ষেত্রে কঠিন খাদ্য গ্রহণে, যেমন আমরা অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাই,
একটি অ্যামিবা তার সামনে খাদ্য সামগ্রী পড়ে থাকলে তার দুপাশের কোষ পর্দা হাতের মতো প্রবর্ধিত হয়ে খাদ্য বস্তুটিকে আগ্রাসন করবে। তারপর সাধারণ পর্দাটি মিলিত হলে সেটি বিনষ্ট হয়ে যাবে এবং খাদ্য গহ্বরের আকারে খাদ্যটি উহার মধ্যে অবস্থান করে যাবে। এই পদ্ধতিকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এখানে বাহু দুটি প্রসারিত হয়ে সৃষ্টি হচ্ছে, তাই একে ফ্যাগোসাইটোসিস বলা হয়। কিন্তু একইভাবে যদি তরল খাদ্য গ্রহণ করে তখন কোষ পর্দা ইনভ্যালিনেশন অর্থাৎ ভেতরের দিকে ঢুকে যায়। এখানে কোনো তরল থাকতে পারে, তখন কোষ পর্দাটি ভেতরের দিকে ঢুকে যায়, তখন তরলটি গড়িয়ে গড়িয়ে তার মধ্যে প্রবেশ করে এবং কোষ পর্দাটি আগের মতোই প্রসারিত হয়ে দুটি সংযুক্ত হয়, তরলটি কোষ গহ্বরের মধ্যে থেকে যায়। এই পদ্ধতিকে বলা হয় পিনোসাইটোসিস। অর্থাৎ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কঠিন খাবার এবং পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল খাবার গ্রহণ করে। এককোষী প্রাণীর ক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা গ্রহণ করে। উদ্ভিদ কোষে কোষ পর্দা অবস্থান করে বিভিন্ন খনিজ লবণ প্রবেশে অংশগ্রহণ করে। আর কি, এটি প্রাণী কোষের ক্ষেত্রে বাইরের একটা আবরণী, বাইরের আঘাত থেকে এই কোষটিকে সুরক্ষার জন্য এর ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। আবার কোনো কোনো ক্ষরণকারী কোষ থেকে এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোনো পদার্থ বেরিয়েও আসতে পারে। প্রাণী কোষের ক্ষেত্রে তরল খাদ্য গ্রহণের পদ্ধতিকে বলা হচ্ছে সেল ড্রিঙ্কিং বা এন্ডোসাইটোসিস। তাহলে এগুলি গেল কোষ পর্দার সাধারণ কাজের মধ্যে। এখন আসছি আমরা কোষ প্রাচীর। কোষ প্রাচীরে দেখা যাচ্ছে দুটি উদ্ভিদ কোষ পাশাপাশি অবস্থান করে একটি সাধারণ প্রাচীর তৈরি হয়, অর্থাৎ কমন পার্টিশন। অনেক ক্ষেত্রে দুটি বাড়ির সাধারণ প্রাচীর যেমন একটিই থাকে, একটি প্রাচীর দিয়ে দুটি বাড়িকে বিভেদিত করা হয়। এখানেও আমরা কোষ প্রাচীরের ক্ষেত্রে দেখতে পাবো কোষ প্রাচীরের তিনটি স্তর। এটি কমন পার্টিশন অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষের একই প্রাচীর, একদম মাঝখান দিয়ে যেটি বিস্তৃত তাকে বলা হয় মধ্যপদা বা মধ্যচ্ছদা বা মিডল ল্যামেলা। এটি প্রধানত লিগনিন এবং সুবেরিন দ্বারা গঠিত। তারপরে থাকে আমাদের প্রাথমিক প্রাচীর, 1 থেকে 3 মাইক্রন ব্যাস বিশিষ্ট, বেদ বিশিষ্ট। এটি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন দ্বারা গঠিত। তারপরে একদম কোষ পর্দা সংলগ্ন যে কোষ প্রাচীরের অংশ তাকে বলা হয় গৌণ প্রাচীর। এটি অপেক্ষাকৃত স্থূল হয়ে থাকে, 5 থেকে 10 মাইক্রন এর বেদ অর্থাৎ মোটা। এতে সেলুলোজ, পেকটোজ, লিগনিন এবং সুবেরিন যা কোষ প্রাচীরের কাঠিন্য প্রদান করবে সেই সব উপাদান এতে অবস্থান করে। তাহলে এইভাবে একটি কোষ প্রাচীর গঠিত হয়ে থাকে। আধুনিক গবেষণায় এতে প্রোটিন, ফ্যাট ইত্যাদি উপস্থিতি লক্ষ্য করা যায় এবং অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিটা ডি গ্লুকোজ কোষ প্রাচীর গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই বিটা ডি গ্লুকোজ অণুগুলি পরপর অবস্থান করে সূক্ষ্মতন্তু মাইসেলি, সেই মাইসেলিগুলি একত্রিত হয়ে মাইক্রোফাইব্রিল এবং মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে ম্যাক্রোফাইব্রিল গঠন করে, যারা ক্রস ব্রিজ অর্থাৎ পরস্পর ক্রসে কাপড় যেভাবে বোনা হয় ওইভাবে অবস্থান করে কোষ প্রাচীরকে কাঠিন্য প্রদান করে।
এখন আমরা আসছি কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীর উদ্ভিদকে অত্যন্ত কাঠিন্য প্রদান করে। প্রচণ্ড ঝড়ঝাপটাতে আমরা যেমন ঘরে প্রবেশ করার তাড়া অনুভব করি, কিন্তু উদ্ভিদ ওই ঝড়ঝাপটাতেও বাইরে পরিবেশে থেকে যায় এবং এটি ঝড়ঝাপটা প্রতিহত করতে সক্ষম। খুব কম উদ্ভিদই ঝড়ঝাপটায় ভেঙে পড়ে। তাহলে এই কোষ প্রাচীর অত্যন্ত কঠিন একটি বস্তু, যেটিকে উদ্ভিদ কোষ সৃষ্টিতে অংশগ্রহণ করে। কোষ প্রাচীর স্টোমাটা গার্ড সেলে অবস্থান করে স্টোমাটা অপত্রন্ধ্রের উন্মোচন এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের মূলে অবস্থান করে তার মধ্যে দিয়ে জল এবং খনিজ লবণ প্রবেশ নিয়ন্ত্রণ করে থাকে। আবার কোষে যথেষ্ট পরিমাণের জলের প্রবেশ ঘটে কোষ প্রাচীর যখন টাইট অর্থাৎ টার্গেট অবস্থায় পৌঁছায়, তখন দেখা যায় যে দুর্বল কাণ্ডের গাছও অনেকটা সবল বা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে এইগুলি গেল আমাদের কোষ প্রাচীরের বিশেষ কাজগুলির অন্তর্গত। তবে এই প্রসঙ্গে বলা প্রয়োজন, কোষ প্রাচীর হলো একটি ভেদ্য পর্দা, অর্থাৎ এর মধ্যে দিয়ে সব প্রকার দ্রাব্য এবং দ্রাবক সহজেই যাতায়াত করতে পারে। কোষ প্রাচীর বাদ দিয়ে আর যে বস্তুটি আমাদের পড়ে রইল কোষ গহ্বর। কোষ গহ্বর বলা প্রয়োজন। উদ্ভিদের ক্ষেত্রে কোষ গহ্বরগুলি তুলনায় বড় এবং প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বরগুলি তুলনায় ছোট। কোষ গহ্বর থেকে প্রধান কোয়েশ্চেনটি হলো, উদ্ভিদ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর থাকলেও সেগুলি একত্রিত হয়ে বৃহদাকার কোষ গহ্বর ধারণ করে। তখন কোষ গহ্বরগুলি একত্রিত হওয়ার ফলে বৃহদাকার কোষ গহ্বর হলে সাইটোপ্লাজম নিউক্লিয়াস সহ কোষের ধার বরাবর অবস্থান করে থাকে। এই অবস্থাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। একটি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল অর্থাৎ কি বললাম, উদ্ভিদ কোষে যদি ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর থাকে, সেই কোষ গহ্বরগুলি উদ্ভিদ কোষের পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে আরো বৃহদাকার কোষ গহ্বর ধারণ করবে। তখন সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস কোষের একদম ধার বরাবর অবস্থান করে থাকে। এই অবস্থাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। কোষ প্রাচীর এবং কোষ পর্দা সম্পর্কে আর দুটি কোয়েশ্চেন বলা প্রয়োজন, যেটি ইম্পর্টেন্ট। কোষ পর্দা দুটি পাশাপাশি অবস্থিত প্রাণী কোষের মধ্যে কোষ পর্দা একটি সংযোগের দ্বারা তাদের মধ্যে সমন্বয় সাধন করে, যেটিকে বলা হয় ডেসমোজোম। শর্ট কোয়েশ্চেনের জন্য এটি ইম্পর্টেন্ট। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের মাধ্যমে যে সংযোগ সাধিত হয় তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। তাহলে সংজ্ঞাটি জানা থাকলে ডেসমোজোম এবং প্লাজমোডেসমাটা কি সেটি আমরা সঠিকভাবে জানতে পারব। আর বলা প্রয়োজন, এই কোষ গহ্বরের মধ্যে কোষের যে বিপাকীয় পদার্থ বা দূষিত পদার্থ অনেক সময় সঞ্চিত হয়, সেই দূষিত পদার্থগুলিকে বলা হয় মেটাপ্লাস্টিক বস্তু। মেটাপ্লাস্টিক বস্তু। প্রাণী কোষের ক্ষেত্রে এটি বিশেষভাবে
মেটাপ্লাস্টিক বস্তু নামে পরিচিত। কিন্তু উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ উভয়ের ক্ষেত্রেই একটি সাধারণ টার্মিনোলজি বা শব্দ পরিচিত প্রচলিত, সেটি হলো আরগ্যাস্টিক পদার্থ। অর্থাৎ কোষের মধ্যে যে বিপাকীয় উপাদান সঞ্চিত হয়ে থাকে তাকে বলা হয় আরগ্যাস্টিক পদার্থ। এই আরগ্যাস্টিক পদার্থই প্রাণী কোষের ক্ষেত্রে মেটাপ্লাস্টিক বস্তু নামে পরিচিত। এই মেটাপ্লাস্টিক বস্তু জাইমোজেন, ফ্যাট কণা, তৈলবিন্দু ইত্যাদি হয়ে থাকে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে আরগ্যাস্টিক পদার্থটি বিভিন্ন রকম বর্জ্য পদার্থ, যেমন তেল, ট্যানিন, গ্রাফাইট, রেচনজাত পদার্থগুলি অনেক সময় তারা কেলাস আকার ধারণ করে, যেমন সিস্টোলিক যেটি বট, রবার এইসব গাছে পাওয়া যায়, আর গ্রাফাইট যেটি কচু জাতীয় গাছ, এতে সৃষ্টি হয় উল, কচু ইত্যাদি। এগুলি জলা জায়গার যদি হয়ে থাকে, এই গ্রাফাইটগুলি সুগঠিত হয়, তখন সেই জায়গার উল, কচু ইত্যাদি খেলে, ভক্ষণ করলে গলায় অনেক সময় বিঁধে যায় এবং গলায় কুটকুট করে। এছাড়াও ওই পদার্থকে দ্রবীভূত করার জন্য কিছু কিছু বর্জ্য পদার্থ অন্য উদ্ভিদে সঞ্চিত হয়ে থাকে, সেগুলি সেই সব উদ্ভিদের আরগ্যাস্টিক পদার্থ। যেমন আমরা জানি আপেলে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড ইত্যাদি উপস্থিত। তো একটি প্রচলিত কথা আছে, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। অর্থাৎ বুনো ওলের গ্রাফাইট নামক বর্জ্য পদার্থ যখন গলায় উঠে গিয়ে গলা কুটকুট করে, সেটি প্রশমিত করার জন্য তেঁতুল ভক্ষণ করলে উপশম অনেকটাই হয়ে থাকে, কারণ ওই তেঁতুলের টার্টারিক অ্যাসিডে গ্রাফাইটগুলি দ্রবীভূত হয়। তেঁতুল হাতের সামনে না থাকলেও লেবু কিছুটা খেয়ে নিলেও লেবুর সাইট্রিক অ্যাসিডেও এটা অনেকটাই দ্রবীভূত হতে পারে। তাই এইসব পদার্থগুলি কোষের মধ্যে সঞ্চিত থাকে বলে এদের কোষের বর্জ্য পদার্থ বা আরগ্যাস্টিক পদার্থ বলা হয়। সেই আরগ্যাস্টিক পদার্থ প্রাণী কোষের ক্ষেত্রে মেটাপ্লাস্টিক বস্তু নামে পরিচিত। তাহলে কোষটি আজকে এখানেই শেষ হলো। কোষের আনুষঙ্গিক প্রশ্নসমূহ PDF এর মাধ্যমে পাঠানো হয়েছে। কোষ অধ্যায়টি আমরা এখানেই শেষ করছি।